তো প্রশ্ন ছিল যে মফিজউদ্দিন এবং আব্দুল খালেক সাহেব ওনাদের মায়ের যে একান্ত জমি ৩৫%, যে এই জমিটার উনি কিভাবে মালিক হলেন। তো এই বিষয়টা আলোচনা করতে গিয়ে আমি উল্লেখ করেছি যে এর বিভিন্ন কারণ হতে পারে। আসলে সিএস এর যে রেকর্ডটি হয় এটা প্রায় ১০০ থেকে ১৫০ বছর আগের ঘটনা। তো এত আগের বিষয় নিশ্চিতভাবে কোনো কিছু বলা সম্ভব নয়, কারণ সিএস রেকর্ড হচ্ছে এই ভারত উপমহাদেশের বাংলাদেশের সবচাইতে প্রথম জরিপ। সিএস রেকর্ডের আগে কোনো প্রকারের রেকর্ড, খারিজ, খাজনা অথবা কোনো দলিল এগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। সর্বপ্রথম রেকর্ড হচ্ছে এই সিএস রেকর্ড। তো এটা অনেক আগের বিষয়, এর আগের কোনো দলিলের অস্তিত্ব পাওয়া যায় না। ওই সময় হয়তো মানুষ মৌখিকভাবেই অনেক কিছু জমির আদান প্রদান করত। আমাদের বাপ চাচা যারা আছে তাদের কারো জন্ম তখন হয়নি সেই সিএস রেকর্ডের সময়। এমনকি আমার দাদার যারা অন্যান্য ভাই বোন ছিল তাদেরও হয়তো অনেকের তখন জন্ম হয়নি, তাদের সকলের তখন জন্ম হয়েছে এটা নিশ্চিতভাবে বলা যায় না। অবশ্যই জিনার নাম আসছে সিএস রেকর্ডে, হামিদুন্নেসা, ওনার তো অবশ্যই তখন জন্ম হয়েছে এটা নিশ্চিতভাবে বলা যায়, কারণ উনি সেই রেকর্ডে জমির মালিক হয়েছেন, ওনার নামে আলাদা হিস্সা আছে সেখানে। বাকি সবার ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যায় না। তো এত আগের বিষয়, এই বিষয়ে নিশ্চিতভাবেই কিছু বলা যায় না। তো আমি সম্ভাব্য কিছু কারণ উল্লেখ করেছি, যে হইতে পারে ওনার কাছে টাকা ছিল, সেই টাকার বিনিময়ে কিনেছেন, অথবা তিনি কোনো পশু লালন পালন করেছেন, সেটার যে টাকা তিনি পেয়েছেন সেটার বিনিময়ে জমি ক্রয় করেছেন, অথবা স্বর্ণ অলংকার ছিল, সেটাও হতে পারে যে সেটার বিনিময়ে তিনি এই জমি ক্রয় করেছেন। তাছাড়া আরো বিভিন্ন কারণ হতে পারে। আমি সবচাইতে সম্ভাব্য কারণ যেটা বলেছি এটা আমি অন্য কারো কাছে শুনেছি, যে অন্যত্র তিনার বিবাহ হয়েছিল এবং সেই বিবাহের পরে সন্তানাদি হওয়ার আগেই তিনার স্বামী ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে তিনি সেখান থেকে ওয়ারিশ সূত্র জমি পান। তো এই জমিটি হইতে পারে সেই ওয়ারিশ সূত্রের আংশিক বিনিময় বা সমঝোতা, অথবা তিনার যে শ্বশুর বাড়ির যে আত্মীয় স্বজন তারা হয়তো তিনাকে সেই ওয়ারিশ সূত্রের আপোষ মীমাংসা করার জন্য তিনাকে কিছু টাকা পয়সা দিয়েছেন। তো সেই টাকা পয়সা দিয়ে তিনি হয়তো এই জমিটি তিনার ব্যক্তিগতভাবে ক্রয় করেছেন। তো এখানে যতগুলো সম্ভাব্য বিষয় আছে এর মধ্যে সবচাইতে যে অগ্রগামী যে বিষয়টি, অধিক সম্ভাবনাময় যে বিষয়টি, সেটি হচ্ছে যে তিনার অন্যত্র বিবাহ হয়েছিল এবং সেখানে তিনার স্বামী ইন্তেকাল করেন এবং স্বামীর থেকে তিনি ওয়ারিশ সূত্রে কিছু এই জমি হোক বা টাকা পয়সা হোক তিনি পান, আর সেটার মাধ্যমেই তিনি এই জমির মালিকানা লাভ করেন, এটা আমি বললাম। তাছাড়া সিএস রেকর্ডটি হচ্ছে এটি একটি নাম্বার ওয়ান রেকর্ড, অর্থাৎ সূচনা লগ্ন রেকর্ড, অর্থাৎ ভারত উপমহাদেশের সর্বপ্রথম রেকর্ড হচ্ছে সিএস রেকর্ড। এর আগে আর কোনো রেকর্ডই ছিল না। এমনকি এর আগে সাব রেজিস্ট্রারের যে পদ্ধতি, এই পদ্ধতিতে দলিলের যে প্রথা এটাও চালু হয়েছে কিনা সেটাও সন্দেহযুক্ত। তো এই জন্য যদি এর আগে আর কোনো রেকর্ড থাকতো, যে যেরকম এস এ রেকর্ডের আগে সিএস রেকর্ড আছে, আর এস রেকর্ডের আগে এস এ রেকর্ড আছে, তো এরকম সিএস রেকর্ডের আগেও যদি কোনো রেকর্ড থাকতো তাহলে আমরা তালাশ করে দেখতাম যে আসলে এর আগের রেকর্ডে এই জমিটির মালিক কে ছিল। তো সেটা আমরা তালাশ করে তারপর তদন্ত করতাম যে কিভাবে উনি সেখান থেকে অন্য মালিক থেকে এই মালিকানায়, তিনার মালিকানায় এটি আনলেন, সেটি আমরা তালাশ করে দেখতাম। কিন্তু এর আগে তো কোনো রেকর্ডই নাই। তাহলে এরকম একটি নাম্বার ওয়ান রেকর্ড যেটা যেটা ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে এবং ইতিহাসে এর আগের কোনো রেকর্ডের বা কোনো প্রকার কাগজ, দলিল, খারিজ এরকম কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায় না। তো এরকম একটি রেকর্ডের মালিকানার বিপক্ষে, বিরুদ্ধে এই ধরনের প্রশ্ন, সন্দেহ, সংশয় করা যেতে পারে, কিন্তু সেই সন্দেহ, সংশয় বা প্রশ্ন এটার বিরুদ্ধে দাঁড় করিয়ে এটার মালিকানাকে বাতিল করা কিছুতেই সম্ভব হবে না। আর দ্বিতীয়ত প্রশ্ন আসছিল
যে যদি এটা ওনার একক মালিকানা জমি হয়ে থাকে, তাহলে এই জমিটি কিভাবে আমাদের বাপ চাচারা এটা দলিল করে দিতে পারে, যখন মফিজউদ্দিন এবং আব্দুল খালেক সাহেব 1980, 81, 82 ওই সময়, ওই কালীন সময়ে যখন এই জমিগুলো বিক্রি করেন, যদিও এটা দখলে ওনাদের আগে অনেক অনেক পূর্ব থেকেই ছিল, তো বিক্রি করেন 1980-র দশকে। তো ওই সময় যখন ওনারা করতে যান, দলিল করান আমাদের বাপ চাচাদেরকে দিয়ে, তো প্রশ্ন আসে যে ওনারা কিভাবে এটা দলিল করে দেন, যেহেতু এটা ওনাদের মফিজউদ্দিন এবং আব্দুল খালেকের মায়ের একান্ত মালিকানার জমি, তো দলিল করে দেন কিভাবে আমাদের সমন বাড়ির যারা বাপ চাচা, তারা কিভাবে দলিল করে দেন, এটা প্রশ্ন ছিল। তো এই প্রশ্নের জবাবে আমি বললাম যে মূলত সিএসএ যদিও এটা ওনার একক মালিকানা, সেখানে ওনার আলাদা হিস্সা দেখানো আছে, জমির বরাবর ওনার দখল, ওনার নিজের নাম লেখা আছে দাগের বরাবর, কিন্তু এসএ এবং আরএস এর মধ্যে এটাকে ওনাদের আলাদা মালিকানা দেখানো হয়নি। সেখানে মফিজউদ্দিন এবং আব্দুল খালেক সাহেবের নাম আছে, এবং অন্যান্য ওয়ারিসদেরও নাম আছে, সকলের নাম আছে, কিন্তু এখানে মফিজউদ্দিন এবং আব্দুল খালেক সাহেবদের একক কোনো মালিকানার কোনো বিশেষত্ব এই জমিতে তাদেরকে দেখানো হয়নি। তো যেহেতু ইজমালিতে চলে গেছে এসএ তে এবং আরএস এ উভয় রেকর্ডে, তাহলে তো এটা সকলেই দলিল করতে পারবেন, বিক্রি করতে পারবেন। তো যেহেতু এটা ইজমালিতে চলে গেছে, এই জন্য তারা এটা দলিল করে দিতে পেরেছে। এখন আরেকটা প্রশ্ন এখানে তৈরি হতে পারে, সেই প্রশ্নটি হচ্ছে যে যেহেতু এটা ইজমালিতে চলে গেছে, তো ইজমালিতে চলে গেলে এটা তো সবাই দলিল করতে পারবে, আমাদের বাড়ির বাপ চাচা যারা, তারাও দলিল করতে পারবে, এবং মফিজউদ্দিন আব্দুল খালেক সাহেব ওনারাও কিন্তু জায়গাটা দলিল করে দিতে পারতো। তো প্রশ্ন হলো যে ওনারা দলিল করে দিতে পারতো, কারণ রেকর্ডে ওনাদেরও নাম আছে, তাহলে কেন সমন বাড়ির যারা আমাদের বাপ চাচা, তারা কেন এটা দলিল করে দিলেন? এটার কারণ হচ্ছে যে এই রেকর্ড নিয়ে তাদের আপত্তি ছিল। তাদের কথা ছিল যে এই জমিটি তো আমাদের মায়ের একক মালিকানাধীন জমি, এখানে তো শুধু আমাদের নাম থাকার কথা ছিল, বা আমাদের বাড়িতে এটা রেকর্ডভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে তোমাদের বাড়িতে কেন এটা রেকর্ডভুক্ত হলো? তো এটা তো ভুলভাবে হয়েছে, এটা সংশোধন করতে হবে। তো এটা সংশোধন কি, আমরা যখন এটা বিক্রি করব, তখন তোমরা দলিল করে দিবা, তাহলে এই ক্ষেত্রে এটার সমাধান হয়ে গেল। তো এইভাবে তারা মূলত এই যে এসএ এবং আরএসএ ইজমালি ভাবে যে জায়গাটা চলে গেছে, সেই সমস্যার সমাধান তারা করেছেন। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে যে যদি এই জমিটি তারা দলিল করে দিত, মফিজউদ্দিন এবং আব্দুল খালেক সাহেব ওনারা যদি দলিল করে দেয়, তাহলে এখানে একটা কথা আসতে পারে যে তোমরা যেহেতু ওই 35% জমি নিয়ে গেছো, তো সেটা নেওয়ার কারণে তোমাদের অংশ তো নেওয়া হয়ে গেছে। তো এই ধরনের আপত্তি যেন পরবর্তীতে না আসতে পারে, সেই জন্যই হয়তো ওনারা এই ব্যবস্থাটা করেছেন যে এটা আমরা যেটা নিলাম, এটা আমাদের মায়ের একক মালিকানাধীন জমি, এটা কোনো ওয়ারিশ সূত্র জমি নয়। পরবর্তীতে যেন কেউ বলতে না পারে যে তোমরা এটা নিয়েছো, তোমাদের ওয়ারিশ সূত্র জমি কমে গেছে। তো এখানে তাদের এই কৌশলের কারণে যেটা হয়েছে যে যেটা তাদের মায়ের মালিকানা জমি, সেটা তারা পেয়ে গেছেন, কিন্তু এতে করে তাদের যে ওয়ারিশি জমি, সেটার মধ্যে তাদের কোনো হিস্সা কমে যায়নি, তাদের প্রাপ্য কমে যায়নি। তো এটা ছিল তাদের ব্যক্তিগত কৌশল, আর এই কৌশল অবলম্বন করার কারণেই এই জমিটি যদিও ওনারা চাইলে দলিল করে দিতে পারতেন, কিন্তু ওনারা নিজেরা দলিল না করে সমান বাড়িতে আমাদের বাপ চাচা যারা আছে তাদের মাধ্যমে ওনারা দলিল করিয়েছেন। এখন এখানে আরেকটি প্রশ্ন ছিল, যেটা আমার ফুফাতো ভাইয়ের ছেলে, তার নাম হচ্ছে এই রামিম অথবা জাহিদুল ইসলাম, তুমি আমাকে প্রশ্ন করেছিলা যে আমি ইতিপূর্বে একটা লেখার মধ্যে উল্লেখ করেছিলাম যে একটা সময় মফিজউদ্দিন সাহেব আমার বাবাকে এবং আমার চাচাকে, আমার জ্যাঠাকে, বা আমাদের বাড়ির অন্যান্য যারা, তাদেরকে বলেছিলেন যে বসার জন্য, বসে তাদের প্রাপ্য তাদেরকে দিয়ে দেওয়ার জন্য, এবং এই ব্যাপারে সালিসি ফাইসালা করার জন্য তারা বলেছিলেন। এখন তুমি জানতে চেয়েছো যে এই যে বসার কথা বলেছিলেন, সেই বসার মাধ্যমে, দরবারের মাধ্যমে, এরকম কোনো ফাইসালার মাধ্যমে কি তারা এই 35% জমি পেয়েছে কিনা বা নিয়েছে কিনা, এটা তোমার জানার প্রশ্ন ছিল।
তো আসলে বিষয় হচ্ছে যে না, এরকম কোনো সালিশ বা দরবারের মাধ্যমে তারা সেই জমিটি নেয়নি। কারণ এটা বহু পূর্ব থেকেই তাদের দখলে ছিল এবং তাদের মায়ের একক মালিকানাধীন জমি ছিল। তারা এই জমিটি বিক্রি করেছে ১৯৮০-র দশকে, ৮০-৮২ এরকম হবে। আর যে আমার বাবাকে যে বসার প্রস্তাব দিয়েছিলেন ওই সময়, এর আরো পরে, বেশ কিছুদিন পর থেকেই মূলত বসার ব্যাপারে প্রস্তাব দিয়ে আসছিলেন। তো বিশেষভাবে ১৯৮৮-৮৭ সেদিকে মূলত ওনারা খুব জোরালো ভাবে এই বিষয়টি নিয়ে বসার এবং মীমাংসা করার জন্য আমার বাবাকে চাপ সৃষ্টি করেছিলেন এবং আমার জ্যাঠাকে চাপ সৃষ্টি করেছিলেন। তো ওই সময় আমার বাবা যদিও বাড়িতে এসেছিলেন, তাদের সাথে এই বিষয়ে আলোচনাও হয়েছে। আমার বাবা তখন মফিজউদ্দিন সাহেবের সাথে বাড়িতে এসে একবার স্বাভাবিকভাবে, ওইরকম দরবার বা বড় পর্যায়ের কোনো সালিসি পর্যায়ে নয়, স্বাভাবিকভাবে ওনার সাথে আলোচনাও করেছেন। সেখানে উসমান কাজী সাহেব ছিলেন। উসমান কাজী সাহেব হচ্ছে উনি মফিজউদ্দিন সাহেবের মেয়ের জামাই। উনি বর্তমানে শফিক কাজী আছে ওনার ছেলে, উনিও রাজনৈতিকভাবে বিভিন্ন দলের সাথে জড়িত এবং অ্যাক্টিভ রাজনৈতিক কর্মঠ একজন ব্যক্তি। উনি মেম্বারও ছিলেন ওনার এলাকাতে, আলোকবাড়ি ইউনিয়নের ভিতরেই ওনার বাড়ি। তো এই যে শফিক কাজী সাহেব, ওনার বাবার নাম হচ্ছে উসমান কাজী। তো উসমান কাজী হচ্ছেন ওনার মফিজউদ্দিন সাহেবের মেয়ের জামাই। তো সেই দরবারে, সেই আলোচনার বৈঠকে এইভাবে উসমান কাজী সাহেবও ছিলেন। তো ঘরোয়া ভাবে একটা আলোচনা হয়, কিন্তু সেই আলোচনার মাধ্যমে কোনো সমাধান হয়নি। দেখা গেছে সেখানে অনেকেই অনুপস্থিত ছিল, আমার জেঠা সেখানে অনুপস্থিত ছিলেন, আরো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। তো এই ঘরোয়া বৈঠকের মাধ্যমেও কোনো সমাধান হয়নি। এই বৈঠকের পরেও দীর্ঘদিন পর্যন্ত এই ব্যাপারে আপত্তি করে আসছিলেন এবং ওয়ারিশ নেওয়ার ব্যাপারে দাবিও করেছিলেন। কিন্তু কিছুদিন পরে মফিজউদ্দিন সাহেব এই বিষয়টি নিয়ে আর কোনো আলোচনা করেননি, আর এখানে এটা সমাপ্ত হয়ে যায়। পরবর্তীতে মফিজউদ্দিন সাহেব এই বিষয় নিয়ে খুব আর জোরালো কোনো আলোচনা কিংবা পর্যালোচনা এই বিষয়ে আর করতে আসেননি। তো এই ছিল মূল বিষয়, যেটা এই যে ঘরোয়া আলোচনা বা সালিশে বসার প্রস্তাব, এটা ছিল সেই জমিটি, ৩৫% জমিটি বিক্রির প্রায় ৬-৭ বছর পরের ঘটনা। তো এরকম নয় যে এই বৈঠকের মাধ্যমে বা বৈঠকের প্রস্তাবের মাধ্যমে পরবর্তীতে ওনারা এই জমিটি নিয়েছেন, এরকম কোনো বিষয় নয়। বরং এই বৈঠকের প্রস্তাব কিংবা প্রাসঙ্গিক আলোচনা, এটা ছিল ওই জমিটি বিক্রির আরো প্রায় ৬ থেকে ৭ বছর পরের ঘটনা।